শুভ সকাল বন্ধুরা। এতদিন পর্যন্ত আমরা যারা ডব্লিউবিসিএস পরীক্ষার সাথে যুক্ত ছিলাম, একটা কথা খুবই শোনা যেত, সেটা হচ্ছে যে ইতিহাস যার, ডব্লিউবিসিএস প্রিলিমসে বা ডব্লিউবিসিএস মেইনসের ক্ষেত্রে সাফল্য তার। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে 200 নম্বরের যে পরীক্ষা হতো তার মধ্যে 50 নম্বরের ইতিহাস প্রশ্ন থাকতোই। কখনো কখনো সেই 50 ছাপিয়ে সেটা 55 বা 60-এও চলে যেত। অর্থাৎ মোট প্রশ্নপত্রের 25% বা তার বেশি ইতিহাস থাকতো। মেন পরীক্ষার ক্ষেত্রেও ভারতবর্ষের যে ইতিহাস রয়েছে সেটার গুরুত্বও ছিল অনেকটাই বেশি, এবং সেখানে 100 নম্বর বা কখনো কখনো তার বেশিও প্রশ্ন মেন পরীক্ষার ক্ষেত্রে থাকতো। এবার আপনারা দেখুন, ইতিহাসের যে বিষয়টা সেটা প্রিলিমিনারির মোট প্রশ্ন হবে 200 + 200 400 খানা। তার মধ্যে ভারতের ইতিহাস এবং ভারতের স্বাধীনতা আন্দোলন যদি যোগ করা যায় তাহলে সেটা 40 নম্বর। অর্থাৎ 400-র মধ্যে মাত্র 40, মানে আগে যেখানে 25% বেশি আসতো, এবার সেখানে সেই গুরুত্বটা কমিয়ে নিয়ে যাওয়া হলো 40 নম্বরে। অর্থাৎ মানে প্রায় 10% গুরুত্ব এতটা কমে গেল। এবারে আমরা আসি মেন পরীক্ষার ক্ষেত্রে। মেন পরীক্ষায় জেনারেল স্টাডিজ পেপার 3 জেনারেল স্টাডিজ পার্ট 1 যেটা মানে গ্রুপ এ, যেটা সেখানে ইতিহাসের অংশটাকে রাখা হয়েছে। কি কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, events from 18th century such as industrial revolution, world war, colonization, decolonization, political philosophy like communism, capitalism, secularism, their forms effect on the society। অর্থাৎ আপনাকে 18 শতক যেটা, 18th সেঞ্চুরি যেটা, সেই সময় থেকে আপনাকে বিশ্বের ইতিহাস পড়তে হবে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পড়তে হবে, বিশ্বযুদ্ধ যেগুলো রয়েছে সেগুলোকে পড়তে পারে, কি করে এই কলোনি তৈরি করার যে প্রক্রিয়া, অর্থাৎ কলোনাইজেশনের যে বিষয়বস্তু এবং তার মেন্টালিটি, ডিকলোনাইজেশনের যে মেন্টালিটি এবং তার তাত্ত্বিক ব্যাপার পড়তে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কমিউনিজম, ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম, এই যে সমাজতত্ত্ব, ধনতন্ত্র, এই যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আপনাকে পুরোপুরিভাবে মানে পড়তে হবে, এবং সেগুলোর প্রভাব আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যেটা রয়েছে সেটা পড়তে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স কনসলিডেশন অ্যান্ড রিঅর্গানাইজেশন উইদিন দ্য কান্ট্রি। আমাদের ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে পড়তে হবে। দ্য ফ্রিডম স্ট্রাগল, তার স্টেজ, কন্ট্রিবিউশন, ডিফারেন্ট পার্ট, আনডিভাইডেড বেঙ্গল, এটা মোটামুটি আমরা পড়েছি এবং এটা আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর একটা যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে। কোথা থেকে না, অ্যাবাউট দ্য মিডল অফ দ্য 18th century আনটিল দ্য প্রেজেন্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট, পার্সোনালিটি, ইস্যু। এখন এই 18 শতক থেকে, অর্থাৎ এই জায়গাটা পড়ে মোটামুটি যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের মানে ভারতের ইতিহাস যেটা, অর্থাৎ এনশিয়েন্ট হিস্ট্রি এবং মিডিয়াভাল হিস্ট্রি, অর্থাৎ মানে এই যে মানে ভারতবর্ষের যে গুপ্ত যুগ, তার আগে যে সমস্ত বিষয়পত্রগুলো রয়েছে, ঠিক আছে, তারপরে বৈদিক যুগ, সিন্ধু সভ্যতা, এই যে জায়গাগুলো, বা ধরুন মুঘল যুগ, সুলতানি আমল, এই সমস্ত কিছুই আর পড়তে হয় বলে আমার মনে হচ্ছে না। বরং এই 18th সেঞ্চুরি যে সময়টা রয়েছে সেই সময় থেকে পড়তে হবে। সেই সময়কালের বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্সোনালিটি, যেগুলো তাদের ইস্যু বিষয়, সেগুলো আমাদের পড়তে হবে। শুধু আমি একটা জিনিস একটু ছোট বুঝলাম না, এটা হচ্ছে যে আপনারা আমাকে একটু এটা বুঝিয়ে দেবেন। এখানে যেটা লেখা আছে যে ফ্রম অ্যাবাউট মিডল অফ 18th century আনটিল দ্য প্রেজেন্ট সিগনিফিক্যান্ট, মানে আনটিল মানে বোধহয় যতক্ষণ না পর্যন্ত আর কি, ঠিক আছে, এই জায়গাটা ঠিক ক্লিয়ার হলো না। আনটিল দ্য প্রেজেন্ট সিগনিফিক্যান্ট বলতে কি বোঝানো হচ্ছে? আনটিল, ঠিক আছে, প্রেজেন্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট, পার্সোনালিটি, ইস্যু। তাহলে ওভারঅল আমরা মেন্সের ইতিহাসের ক্ষেত্রে যা যা দেখতে পেলাম সেগুলো কি কি? 1 নম্বর যেটা, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমাদের ইতিহাসের ক্ষেত্রে ভারতের অতীত ইতিহাস যেটা, অর্থাৎ মানে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং যেটা আমাদের পড়তে হতো সেটা হচ্ছে যে মানে স্বাধীনতা আন্দোলনের অংশ, মডার্ন হিস্ট্রি যেটা। কিন্তু এবার আমাদেরকে কিন্তু মানে প্রাচীন যুগ এবং মধ্যযুগ এটা আমাদের পুরোপুরিভাবে বাদ গেল, সেগুলো আমাদের পড়ার কিছু নেই। স্বাধীনতা আন্দোলন আমাদের খুব ভালো করে পড়তে হবে, এবং তৎপরবর্তী যে সময় ভারতবর্ষের অভ্যন্তরে যে কনসলিডেশন এবং রিঅর্গানাইজেশন হয়েছে সেগুলো আমাদের পড়তে হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত আমাদের মানে স্বাধীনতার পরবর্তী যে জায়গাটা, অর্থাৎ মোটামুটি 1948-1950 পর্যন্ত পড়লে চলতো, কিন্তু এবারে তার পরবর্তী সময়েও পড়তে হবে, এবং কতদিন পর্যন্ত পড়তে হবে সেটা কিন্তু এখানে সুনির্দিষ্ট করে কিছুই বলা নেই। তারপরে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত ভারতের ইতিহাসে ওয়ার্ল্ড হিস্ট্রি কিছুই পড়তে হতো না, কিন্তু এবার আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে অনেক গভীরভাবে পড়তে
পড়তে হবে। সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত ইতিহাস আমরা পুরোপুরি পড়তাম তথ্যের আকারে, তাত্ত্বিক যে বিষয়বস্তু রয়েছে সেগুলো কিন্তু কিছু পড়তাম না। কিন্তু এবার আমাদের তাত্ত্বিক বিষয়বস্তু পড়তে হবে, কমিউনিজম পড়তে হবে, ক্যাপিটালিজম পড়তে হবে, সোশ্যালিজম পড়তে হবে, কলোনাইজেশন পড়তে হবে এবং ডিকলোনাইজেশন যেটা রয়েছে সেটাও আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ ইতিহাস এতদিন আমাদের তথ্যভিত্তিক পড়া ছিল, এখন কিন্তু আমাদের পড়াটা অনেক তাত্ত্বিক হয়ে গেল। মানে এতদিন পর্যন্ত ইতিহাস আমরা যতটা সহজভাবে পড়তাম, বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ করে মাথার মধ্যে রাখতাম, এবারে কিন্তু আর সেটা হবে না। আপনাদেরকে অনেক গভীরভাবে এবং অনেক কঠিনভাবে জিনিসপত্রগুলো আমাদেরকে কিন্তু এখন ইতিহাসের সাথে পড়তে হবে। অর্থাৎ ইতিহাসের যে পড়ার জায়গাটা সেটা আমাদের এই নতুন সিলেবাস অনুযায়ী অনেকটাই কঠিন হলো। এবার দেখা যাক যে প্রশ্নপত্রের প্যাটার্ন কিরকম আসে, আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে যদি আপনারা মনে করেন যে মানে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 19 জানুয়ারি, 2 মার্চ এবং 9 ফেব্রুয়ারি ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে যে মানে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে যোগাযোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।